আমরা এবার আমাদের 3 নম্বর অঙ্কটাকে সমাধান করব। তো 3 নম্বর অঙ্কে এখানে আলোচনা করা আছে 2 এর পরিপূরক ব্যবহার করে -22 ডেসিমেল। এবার কিন্তু 22 এর সামনে মাইনাস আছে, -22 ডেসিমেল থেকে 13 ডেসিমেল বিয়োগ করো। এটা কিন্তু পজিটিভ 13, এটা কিন্তু নেগেটিভ 22। তো এবার ঋণাত্মক মান থেকে ধনাত্মক মানকে বিয়োগ করব 2 এর পরিপূরক ব্যবহার করে। কিভাবে কাজ করব? তো আমরা প্রথমে -22 কে আমরা লিখে নিলাম, -22 যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ, আর 13 কে বিয়োগ করতে বলছে তাহলে কিন্তু এখানে আমরা 13 কে লিখলাম। আশা করি বোঝা গেছে, -22 থেকে 13 কে বিয়োগ করতে বলছে, এই জন্য মাঝখানে বিয়োগ, সামনে পিছনে যা আছে সব একই। এইবার আমরা কি কাজ করব? -22 আছে, -22 আমরা কিন্তু মাঝখানে যে মাইনাসটা সেটাকে কিন্তু প্রত্যেকবারে চেঞ্জ করতেছি, মাইনাসটাকে আমরা এখানে লিখতেছি প্লাস, আর মাইনাসটাকে যদি প্লাস করি তখন কিন্তু এই মাইনাসটাকে আমরা এখানে দিয়ে দিতেছি যুক্ত করে, কারণ এই যে প্লাসে মাইনাসে আবার কিন্তু আমরা মাইনাস ব্যাক যাইতে পারি। তো যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস আবার আমরা ব্যাক যাইতে পারি, এই জন্য এই লাইন থেকে যদি এই লাইনে যাইতে পারি তাহলে ওই লাইন থেকে এই লাইনটা আমরা নির্ণয় করতে পারি। আর এইভাবে করতে হবে, কারণ এটাই হচ্ছে পরিপূরকের নিয়ম। তো এখন কিন্তু আমরা এই যে মাইনাসটাকে প্লাস করে এই মাইনাসটা এখানে দিলাম, তো আমাদের কিন্তু কাজ শেষ। মানে আমাদের যেটা কাজ করতে হবে প্রত্যেকবার এইভাবে আমাদেরকে সমীকরণ কাজ করে সর্বশেষ যেটা লাইন বের করবো সেটা লাইনে এমন হবে যে সামনে কি থাকে পিছনে কি থাকে সেটা দরকার নাই, মাঝখানে যাতে অবশ্যই যোগ চিহ্ন থাকে, এই মাঝখানে যোগ চিহ্ন আনতে হবে। পিছনে কি থাকে সামনে কি থাকে সেটা দেখার দরকার নাই, যা থাকবে সেটা আমরা অঙ্ক করব, কিন্তু মাঝখানে শর্ত হচ্ছে যোগ আনতে হবে। তাহলে এই যে যেই অঙ্কটা থাকবে এই অঙ্কটাকে মাঝখানে যোগ নিয়ে আসতে হবে, এটা হচ্ছে প্রধান কাজ। এবার 22 এর বাইনারি মান বের করলাম এবং 13 এর বাইনারি মান বের করলাম। তো এইখানে কিন্তু মাইনাস দেওয়ার দরকার হবে না, জাস্ট আমরা 22 এর বাইনারি মান 13 এর বাইনারি মান ক্যালকুলেটর ব্যবহার অথবা বিটের সাহায্যে কিন্তু আমরা বাইনারি মান বের করে নেব। এরপর আমরা যেটা কাজ করব, এই যে 22 এর 8 বিট বাইনারি মান বের করব। 22 এর 8 বিট বাইনারি মান 22 এর মানের সাথে অতিরিক্ত সামনে শূন্য দিয়ে কিন্তু আমরা 8টা পূরণ করে নেব। নেওয়া শেষ। এরপর আমরা যেটা কাজ করব, এই যে 22 আমাদের ঋণাত্মক সংখ্যা, যেহেতু 22 আমাদের ঋণাত্মক সংখ্যা, আমরা জানি যে ঋণাত্মক সংখ্যা পাওয়ার জন্য পরিপূরক করতে হয়। এই জন্য -22 পাওয়ার জন্য এই যে 22 এর 8 বিট মানকে আমাদের উল্টায় দিতে হবে। উল্টায় আমরা পাবো 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করে আমরা যেটা পাবো সেটার নাম হবে 2 এর পরিপূরক, আর 2 এর পরিপূরকটাই হচ্ছে ওই সংখ্যার ঋণাত্মক মান। তাহলে কিন্তু আমরা -22 এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর আমরা লিখবো আবার একইভাবে আমরা লিখবো 13 এর 8 বিট বাইনারি মান, 13 এর 8 বিট বাইনারি মান, 13 এর বাইনারি মান 4টার সাথে সামনে আমরা 4টা শূন্য কিন্তু সংযুক্ত করে 8টা তৈরি করব। তাহলে 13 এর 8 বিট বাইনারি মান কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। যেহেতু 13 আমাদের ঋণাত্মক মান আছে এবার, তাহলে এবার 13 কেও কিন্তু পরিপূরক করতে হবে। তাহলে আমরা 13 এর 8 বিট বাইনারি মানকে উল্টায় দিয়ে লিখবো 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করে আমরা যেটা পাবো সেটাকে আমরা দেব 2 এর পরিপূরক। আর আমরা জানি যে 2 এর পরিপূরকের মানটা হচ্ছে ওই সংখ্যার ঋণাত্মক মান, তাহলে 2 এর পরিপূরক মানটা হবে আমাদের 13 -13 হয়ে যাবে। তাহলে যেমন 22 এটা হয়ে গেছে 2 এর পরিপূরকটা -22, তাহলে 13 এটা হয়ে যাবে আমাদের -13 2 এর পরিপূরকটা। আশা করি আমরা পরিপূরকের অঙ্ক ভালোভাবে বুঝতেছি যে কখন আমরা পরিপূরক নির্ণয় করব। আমরা ধনাত্মক মান থেকে যখন ঋণাত্মক মান বের করব তখন আমাদের 2 এর পরিপূরক কিন্তু ব্যবহার করতে হবে। অর্থাৎ কোশ্চেনে যদি ঋণাত্মক মান থাকে তাহলে বুঝতে হবে ওইটার জন্য 2 এর পরিপূরক করতে হবে। তো এই হচ্ছে আমাদের নিয়ম। এই নিয়ম অনুসরণ করে কিন্তু প্রত্যেকবার আমরা পরিপূরকের অঙ্ক সমাধান করব। তো আমাদের -22 এবং -13 এর মান লাগবে। আমরা এই যে -22 এর মান বের করছি, এখানে -13 এর মান বের করছি। ওকে, আমরা এখন -22 আর -13 কিন্তু যোগ করলে আমাদের উত্তর বের হবে। তো -22 আর -13 যোগ করার কারণে আমার নিচে জায়গা নেই, আমি এই সাইডে চলে আসলাম, লিখলাম এখন এখানে -22 সমান -22 এর যে 8টা মান আছে সেই 8টা আমরা এখানে লিখে নিছি। -13 এর জন্য যে -13 এর 8টা মান আছে সেই মান কিন্তু আমরা এখানে লিখছি। তো -22 এর সাথে -13 এর মান কিন্তু যোগ করতে হবে। আমরা -22 আর -13 এর মান লেখার পর এইবার আমরা যোগ করব। তাহলে -22 আর -13 যোগ করলে হয়ে যায় -35, -22 আর -13 যোগ করলে হয়ে যায় -35। যেমন -2 -2 -4 হয়, -4 -4 -8 হয়, -4 -2 -6 হয়, -3 -2 -5 হয়। তাইলে কেন -22 -13 -35 হবে না? অবশ্যই -35 হবে। আচ্ছা, এটা হচ্ছে বীজগণিতের যোগ। এরপর ইকুয়াল টু আছে ইকুয়াল টু। এবার বাইনারি যোগ যদি আমরা করি 0 আর 1 যোগ করলে এখানে 1 হয়, হাতে নাই, কিন্তু এবার 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 তো আমরা বাইনারিতে লিখতে পাই না, 2 থেকে 2 ভিত্তি বাদ গেলে 0, হাতে বাকি থাকবে 1। এবার 0 আর 0 যোগ করলে 0, 0 এর সাথে হাতে 1 যোগ করলে এখানে আমাদের 1 হয়ে যাবে। এরপরে লাইনে আমরা 1 আর 0 যোগ করলে 1 লিখবো, 0 আর 1 যোগ করলে আবার আমরা 1 লিখবো, 1 আর 1 যোগ করলে 2, 2 লেখা যায় না, 0 হাতে বাকি 1। এখানে 1 আর 1 2, 2 আর আমার হাতে বাকি হবে 3, 3 তো লেখা যায় না, 3 থেকে আমরা ভিত্তি 2 বাদ দিলে পাবো 1, আমরা লিখবো 1, আবার হাতে বাকি 1, আবার এখানে 1 1 যোগ করলে 2, 2 আর হাতে বাকি 1 3, 3 আবার লিখতে পারবো না, 3 থেকে আবার 2 বাদ গেলে থাকবে আমাদের 1, আবার আমাদের হাতে বাকি 1,
তো হাতে বাকি 1, আবার এখানে 2 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে হবে 3। আমরা 3 লিখতে পারবো না, 3 থেকে ভিত্তি 2 বাদ গেলে আবার লিখবো আমরা 1। তো আমাদের হাতে বাকি থাকবে আবার 1, হাতে বাকি 1, কিন্তু এইবার কিন্তু আর কিছু যোগ করার নাই, হাতে বাকি থাকলো 1। ওই হাতে বাকি 1 কিন্তু আমরা এই যে এখানে লিখবো, যেটার নাম হবে নবম বিট। নবম বিটকে আমরা বক্সের মধ্যে দিব, দেওয়ার পর সেটাকে আমরা লিখবো ক্যারি বিট, যেটা আমাদের নবম বিট। নবম বিট আমাদের উত্তরে আসবে না, এই জন্য নবম বিটটাকে আমরা বর্গের চিহ্ন বক্সের ভিতরে দিয়া সেটাকে আমরা লিখবো ক্যারি বিট। আর যেটা আমাদের অষ্টম বিট হবে, অষ্টম বিটের নাম হবে সাইন বিট, SIGN, সাইন BIT বিট, সাইন বিট। তো আমাদের উত্তর এবার পাই গেছি আমরা। এবার লিখবো অতএব নির্ণয় বিয়োগফল। বিয়োগফল হচ্ছে এই যে সাইন বিট থেকে শুরু করে পিছনের যে 8টা, সেই 8টাকে বলা হয় উত্তর। আমরা লিখবো নির্ণয় বিয়োগফল, এই 8টা মানকে আমরা বলবো নির্ণয় বিয়োগফল। সো আশা করি আমরা এইভাবে আমরা পরিপূরকের অঙ্ক কিন্তু বুঝতেছি।